হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব সময়ায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট নিয়ে। আমি টপিকের নামটা এখানে লিখে রেখেছি। এই টপিকটা মূলত আছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের মধ্যে। আর এই টপিকটা আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক সব পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, আজকে আমি মূলত ফার্স্টে দেখাবো সময়ায়ন প্রভাব কি, এরপর আমি দেখাবো সময়ায়ন প্রভাব কেন হয়। বিশেষ করে আমাদের অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখবে সময়ায়ন প্রভাব কি বা এর ডেফিনেশনের থেকে সময়ায়ন প্রভাব কেন হচ্ছে এই বিষয়টা জানা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমরা দেখাবো ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে কিভাবে আসলে সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কমে যাচ্ছে, এবং আমি খুব সহজ একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিব যাতে আমরা খুব কম সময়ে, ইন জেনারেল হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা সময়ায়ন প্রভাব সংক্রান্ত যদি কোনো প্রবলেম আসে এটা সলভ করতে পারবো। আচ্ছা, এবার একটু দেখো, আমি বোর্ডে 3টা বিকার এঁকে রেখেছি, তাই না? এগুলো বিকার না? দেখো, প্রত্যেকটার মধ্যে বলে দিয়েছি সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে। আর সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ হচ্ছে আমরা যখন পানিতে সিলভার ক্লোরাইড মিশিয়েছিলাম তখন মিশাতে মিশাতে এমন একটা অবস্থা আসছে পানির মধ্যে যতটুকু সিলভার ক্লোরাইড থাকতে পারে অতটুকু আছে, এর বেশি যদি আমরা যুক্ত করি তখন দেখা যাবে সিলভার ক্লোরাইড আর পানিতে মিশছে না। দ্যাট মিনস এর বেশি যদি সিলভার ক্লোরাইড আমরা যুক্ত করি দেখা যাবে এটা আর পানির মধ্যে মিশছে না, এটা কি হয়ে যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। নিচে পড়ে যাওয়া এই জিনিসটাকে কি বলে? দ্যাট মিনস এই সিলভার ক্লোরাইডকে কি বলে? অদক্ষেপ বা প্রেসিপিটেট। অদক্ষেপ বা প্রেসিপিটেট। দ্যাট মিনস সম্পৃক্ত দ্রবণ মানে কি? সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারবে সিলভার ক্লোরাইড ওই পরিমাণ আছে, বাট আমি যদি আরও সিলভার ক্লোরাইড যুক্ত করি তখন তো এটা অবশ্যই কি হবে? অদক্ষিপ্ত হবে। বাট এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি, এটা হচ্ছে তুমি সিলভার ক্লোরাইড আর যুক্ত করতে পারবে না। তোমাকে কি দেওয়া আছে? সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। সিলভার ক্লোরাইড যোগ করতে পারবে না, কিন্তু তোমাকে অদক্ষেপ ফেলতে হবে। কি বলেছি? সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। আমরা জানি সিলভার ক্লোরাইড যোগ করলে তো অবশ্যই কি হবে? অদক্ষিপ্ত হবে। এর কারণ কি? এর বেশি সিলভার ক্লোরাইড যতটুকু থাকা সম্ভব ততটুক এই দ্রবণের মধ্যে বা এই পানির দ্রবণে আছে বা জলীয় দ্রবণে আছে। বাট বললাম তুমি সিলভার ক্লোরাইড যোগ করতে পারবে না, বাট একে কি করতে হবে? সিলভার ক্লোরাইডকে অদক্ষিপ্ত করতে হবে। একটু চিন্তা করে দেখো তো কি করা যায়। তুমি চিন্তা করলা সিলভার ক্লোরাইড যোগ করা যাচ্ছে না, কিন্তু আমরা একটা কাজ করে দেখি, সিলভার প্লাস আয়ন আছে এরকম কোনো একটা যৌগ সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে যোগ করি। দ্যাট মিনস আমি এখানে যোগ করা আরম্ভ করলাম সিলভার নাইট্রেট। আবার কেউ কেউ চিন্তা করতে পারে সিলভার প্লাস আছে এমন কোনো যৌগ নিতে হবে, তো কোনো কথা নেই। এর মধ্যে কি আছে? Cl মাইনাসও আছে। তাহলে Cl মাইনাস আছে এরকম কোনো যৌগ আমরা এর মধ্যে যুক্ত করে দেখি। যেমন কি করতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা আমরা যুক্ত করতে পারি সোডিয়াম ক্লোরাইড। কি বলেছি বোঝা গেছে? আমরা সিলভার ক্লোরাইড যোগ করছি না, বাট সিলভার প্লাস আছে এমন একটা যৌগ অথবা Cl মাইনাস আছে এমন একটা যৌগ যোগ করে দিলাম। দেখা যাবে সাথে সাথে এখানে কি হয়েছে? অদক্ষেপ পড়া আরম্ভ হয়েছে। অদক্ষেপ কেন পড়ছে? এর কারণ হচ্ছে পানির মধ্যে তো আগে সিলভার ক্লোরাইড ছিল। কেমন ছিল? সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? সর্বোচ্চ যতটুকু থাকতে পারে অতটুকুই ছিল। বাট এখন সিলভার নাইট্রেট বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এটা অদক্ষেপ পড়ছে। অদক্ষেপ কেন পড়ছে? কারণ ও আগে যা ছিল এখন ওই পরিমাণ থাকতে পারছে না। এই পরিমাণ থাকতে পারছে না এর মানে কি হয়ে গেছে? ওর দ্রাব্যতা কমে গেছে। এই যে দ্রাব্যতা কমার ঘটনাটা এটাকে বলা হয় সময়ায়ন প্রভাব। কোন ক্ষেত্রে? যদি একটা উইক ইলেকট্রোলাইট, সিলভার ক্লোরাইড কোন ধরনের? সিলভার ক্লোরাইড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে ও খুব সামান্য পরিমাণে বিয়োজিত হবে। দ্যাট মিনস এই যে সিলভার ক্লোরাইডের বিক্রিয়াটা আমি লিখেছি, এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এই ঘটনাটা 3টা বিকারের মধ্যে হচ্ছে, তাই না? সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভার প্লাস এবং Cl মাইনাস করছে। কি পরিমাণ? খুবই সামান্য পরিমাণ। দ্যাট মিনস ও যদি 100 মোল থাকে তাহলে এ থাকবে কি? 1 মোল। দ্যাট মিনস ও 1 মোল বিয়োজিত হয়ে 1 মোল সিলভার প্লাস এবং কি 1 মোল Cl মাইনাস দিবে। এবার দেখো এই বিক্রিয়াটা কিসে ছিল? সাম্য অবস্থায় ছিল। তাহলে আমরা যদি কোনো কারণে সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়িয়ে দিই তখন বিক্রিয়াটা কি হবে? লাসাতেলিয়ার নীতি অনুযায়ী কোন দিকে যাবে? সিলভার প্লাস এবং Cl মাইনাস মিলে ব্যাকওয়ার্ড বা পশ্চাৎ দিকে যাবে। আবার আমরা যদি Cl মাইনাসও যোগ করে দিই তাহলেও কি হচ্ছে? সিলভার প্লাস এবং Cl মাইনাস মিলে সাম্য অবস্থায়, তো যেহেতু Cl মাইনাস বেড়ে গেছে দ্যাট মিনস এই বিক্রিয়াটা তখনও কি হবে? বিপরীত দিকে যাবে। দ্যাট মিনস তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের আজকের আলোচনা হচ্ছে এটা, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ ছিল বা কি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি কমন আয়ন আছে এরকম যৌগ যুক্ত করা হয় তখন দেখা যায় এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আছে এর ক্ষেত্রে দ্রাব্যতা কমে যায়। এখানে আমি একটু অ্যাড করে রাখি, সময়ায়ন প্রভাবে সবসময় দ্রাব্যতা কমে এই কথাটা ঠিক না, বাট আমরা যে উদাহরণ নিয়ে পড়ছি বা আমাদের সিলেবাসে যা দেখানো হয়েছে তার মধ্যে হচ্ছে সবগুলোই কি ছিল? উইক ইলেকট্রোলাইট ছিল। এর মধ্যে আমরা কি যুক্ত করছি? একটা স্ট্রং
ইলেকট্রন, দ্যাট মিনস হচ্ছে কি একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষক বা 100% বিয়োজিত হয় এরকম একটা যৌগ যোগ করছি, তখন দেখা যাচ্ছে দ্রাব্যতা কমে যাচ্ছে। দ্রাব্যতা কমে যাওয়ার ঘটনাটাকে বলিয়া হচ্ছে আমরা সময়ন প্রভাব। কয়টা কি পয়েন্ট বলেছি? ফার্স্ট কি পয়েন্ট বলেছি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ হতে হবে, তাই না? এরপর বলেছি কী ধরনের যৌগ শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করলে তখন দেখা যায় কার দ্রাব্যতা কমবে, ওইটা তো দ্রাব্যতা, ওইটা তো 100% এমনি বিয়োজিত হচ্ছে, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা কমে যাচ্ছে যদি কমন অংশ থাকে, দ্যাট মিনস কমন আয়ন থাকে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য আর এটার মধ্যে। এবার দেখো তোমরা চিন্তা করছো আমরা তো কমন আয়নের কথা বলেছি, দ্যাট মিনস এটা হচ্ছে কি কমন আয়ন ইফেক্ট বা সময়ন প্রভাব। তোমরা আরও একভাবে একে অদক্ষিপ্ত করতে পারতে, সিলভার ক্লোরাইড যুক্ত করবা না, কিন্তু কি করবা ওর অদক্ষেপ বা প্রেসিপিটেট ফর্ম করবা। কিভাবে? আমরা জানি হচ্ছে কি দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আছে, দ্যাট মিনস তাপমাত্রা যদি বাড়ানো হয় কোনো কোনো যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা বেড়ে যায়, আবার কোনো কোনো যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা কমে যায়। এটা ডিপেন্ড করে ওই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি এটার উপর মূলত। আবার কোনো কোনো যৌগের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বাড়লে, যেমন সোডিয়াম সালফেট 10 মলিকুলস অফ ওয়াটার একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত দ্রাব্যতা বাড়ে এরপর কমতে থাকে, দ্যাট মিনস আমি যদি তাপমাত্রাও পরিবর্তন করি তাও কি হবে দ্রাব্যতার পরিবর্তন হবে। ধরে নিলাম আমরা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে ও দ্রাব্যতা বাড়ে, আমি কি বলছি বোঝা যাচ্ছে? ধরে নিলাম আমরা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে ও দ্রাব্যতা বাড়বে, এবং এই দ্রবণটা যখন তৈরি করেছে ধরো টেম্পারেচার ছিল কত 35 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস এটা এই অবস্থায় আছে বিকারটা। তাহলে আমি যদি ওকে তাপমাত্রা কমাই ফেলি তাহলে কি হবে, ওর দ্রাব্যতা কমে যাবে। ওর দ্রাব্যতা কমে যাবে মানে ও কি হবে তোমার অদক্ষিপ্ত হবে, দ্যাট মিনস ও তার দ্রবণে থাকতে পারবে না। দ্রাব্যতা কমে যাওয়া মানে ও কি হয়ে যাবে তাহলে অদক্ষিপ্ত হবে। বুঝে গেছে? দ্যাট মিনস এই বিকারটা এঁকেছি তাপমাত্রার প্রভাবের জন্য, বাট আজকে আমরা তাপমাত্রার প্রভাব পড়বো না দ্রাব্যতার উপর, আমরা পড়বো হচ্ছে সময়ন প্রভাব নিয়ে। এবার দেখো এই দুইটা বিকারের মধ্যে একটা জিনিসের মিল আছে, এটা হচ্ছে কি টেম্পারেচার। এটার জন্য যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এটাও হচ্ছে কি 35 ডিগ্রি সেন্টিগ্রেড, একই টেম্পারেচার। তাহলে এখানে যে কেএসপির ভ্যালুটা এখানেও কেএসপির ভ্যালু কি সেম। কেএসপি জিনিসটা কি? কেএসপি হচ্ছে এই তাপমাত্রায় এই দ্রবণের মধ্যে সর্বোচ্চ এই আয়নগুলো যে পরিমাণ থাকতে পারে, মানে কেএসপি বুঝায় কি ম্যাক্সিমাম এই আয়নগুলো যে পরিমাণ থাকতে পারে। কিন্তু এখানে আমরা কি করেছি তাপমাত্রা কমিয়েছি, তাপমাত্রা কমালে কেএসপির ভ্যালু কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। বুঝা যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস এখানে কেএসপি এদের সমান না, এখানে কেএসপি এই দুইটা কন্টেনারের বা বিকারের কি না সমান না। এবার দেখো আমরা ম্যাথমেটিক্যাল, তাহলে যদি তোমাকে কেন হয় জিজ্ঞেস করে অবশ্যই কোন কিওয়ার্ডটা বলতে হবে, লা শাতেলিয়ার নীতির কথা বলতে হবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে বিষয়টা দেখব। এর আগে আমি একটু তোমাদের কেএসপি সমীকরণ কীভাবে বের করতে হয় এটা দেখিয়ে নিচ্ছি, কারণ এটা অনেকের প্রবলেম থাকতে পারে যার জন্য আমাদের ম্যাথটা করতে অনেকের ঝামেলা হতে পারে। আমি ক্লিয়ার করে নিচ্ছি এটা। ফার্স্ট আমরা একদম ইজি এক্সাম্পল পড়ি, যেমন সিলভার ক্লোরাইড। আমরা কার ক্ষেত্রে নির্ণয় করছি কেএসপি? একটা মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। আর তড়িৎ বিশ্লেষ্যগুলো কি হয়? আয়নিক হয়। দ্যাট মিনস এখানে কি আছে সিলভার প্লাস সিএল মাইনাস। তাহলে এর কেএসপি সমীকরণ যদি লিখতে হয় দুইটা অংশ আছে, এই জন্য আমি দুইটা এস দিলাম, এস ইন্টু এস। বুঝে যাচ্ছে বিষয়টা? এবার দেখো এর সংখ্যা আছে কয়টা, সিলভার প্লাস আছে কয়টা এই যোগের মধ্যে? একটা। তাহলে ও যেহেতু একটা সামনে এক উপরে এক, সিএল মাইনাস আছে কয়টা? তাও আছে কয়টা? একটা। তাহলে সামনে এক উপরে এক, দ্যাট মিনস এস ইন্টু এস, তাহলে কি হয়ে গেল এস স্কোয়ার। এবার দেখো PbCl2 যদি এটার ক্ষেত্রে কেএসপি বের করতে বলে তাহলে এটাও কি একটা উইক ইলেকট্রোলাইট। তাহলে এখানে Pb2 প্লাস আছে কয়টা? একটা। আর Cl মাইনাস আছে কয়টা? দুইটা। তাহলে এটার জন্য একটা এস দিলাম, Pb2 প্লাসের জন্য, Cl মাইনাসের জন্য আরেকটা এস দিলাম। তাহলে Pb2 প্লাসের সংখ্যা এক, সামনে এক উপরে এক। আবার Cl মাইনাস আছে কয়টা এই যোগের মধ্যে? দেখো তো দুইটা Cl মাইনাস আছে না? তাহলে সামনে দুই উপরে দুই, কি হয়ে গেল এস ইন্টু 4s স্কোয়ার, দ্যাট মিনস কি হয়ে গেল 4s কিউব। ধরো আমরা আরেকটা যৌগের জন্য যদি দেখি, ধরে নিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার ক্ষেত্রে কেএসপি ইকুয়াল কি হবে? অংশ আছে কয়টা? দুইটা। তাহলে এটার জন্য এস, এটার জন্য এস। OH মাইনাসের জন্য বুঝে যাচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস এটা একটা পোর্শন আর OH মাইনাস, তাই না? এটার সংখ্যা আছে কয়টা? অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে কয়টা? একটা। দ্যাট মিনস সামনে এক উপরে এক। এটা আছে কয়টা? তিনটা। দ্যাট মিনস কি হবে? সামনে 3 উপরে 3। তাহলে হবে s ইন্টু 27 s কিউব, দ্যাট মিনস 27 s টু দি পাওয়ার 4। এবার দেখো ধরো তোমাদের দিয়ে দিল MXNY, এই যৌগের জন্য কেএসপি কি হবে? কোয়েশ্চেন বুঝে যাচ্ছে? MXNY এই যৌগটা দিয়ে দিয়েছে, বললো এটার জন্য
কেএসপি কি হবে? তাহলে দেখো তো এর মধ্যে সংখ্যা আছে কয়টা? দুইটা থাকতে হবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস পোর্শন। ধরে নিলাম আমরা এম প্লাসটা কি প্লাস, তাহলে এম প্লাসের জন্য একটা এস, এটার জন্য একটা এস, এন মাইনাসের জন্য। এটার সংখ্যা আছে কয়টা? এক্স, তাহলে সামনে কি হবে? এক্স উপরে এক্স। এটার সংখ্যা আছে কি বলো তো? ওয়াই। দ্যাট মিন্স এটার সামনে ওয়াই উপরে ওয়াই, তাহলে কি হয়? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। দ্যাট মিন্স হয় ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমরা যদি কেএসপি সমীকরণ বের করতে পারি আমরা খুব সহজে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে পারবো। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি স্টার্ট করছি, এটা ভিডিও পজ দিয়ে একটু এই টপিকটা নোট করে নাও। দেখো আমাদের এক্সাম্পল 1 কোয়েশ্চেনটা আমি বলছি, এখন কোয়েশ্চেন বোঝার দরকার নেই, আমি দেখাচ্ছি কোয়েশ্চেনটা কি। মূলত আমি 4টা এক্সাম্পল তোমাদের করাবো। ফার্স্ট এক্সাম্পলটা এটা বলে দিয়েছে কোনো একটা সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে, কেমন? সম্পৃক্ত দ্রবণ, সিলভার ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ। একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে দিয়েছে। নির্দিষ্ট টেম্পারেচার কেন দিবে? কারণ নির্দিষ্ট টেম্পারেচারে কেএসপি ফিক্সড, তাই না? আর যদি টেম্পারেচার ভিন্ন ভিন্ন হয় কেএসপি কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে এখানে তোমাকে কেএসপি দেওয়া আছে 1 × 10⁻⁻10। তোমাকে বের করতে বলেছে এর দ্রাব্যতা কত। সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে, দ্রবণ আছে মানে এর মধ্যে কে আছে? সিলভার ক্লোরাইড আছে আর পানি আছে, তাই না? তাহলে এই দ্রবণের মধ্যে সিলভার প্লাস আছে কতটুক? আমরা জানি সিলভার ক্লোরাইড একটা কি উইক ইলেকট্রোলাইট, তাহলে এর মধ্যে সিলভার প্লাস থাকবে এস পরিমাণ, সিএল মাইনাস থাকবে এস পরিমাণ। বুঝে যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস সিলভার ক্লোরাইড যদি ভাঙে ও কি পরিমাণ ভাঙবে? খুব সামান্য পরিমাণ। এখন বলেছে এই যে বিশুদ্ধ পানি আছে এর মধ্যে দ্রাব্যতা কত, দ্যাট মিনস সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত। দেখো এই এক্সাম্পল 1 এর সেকেন্ড একটা অংশ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেকেন্ড অংশটা হচ্ছে এরকম, সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে, এখানে কোনো ঝামেলা নাই। সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত আমি আর লিখছি না, কেএসপি 1 × 10⁻⁻10 এটাই বলে দেওয়া আছে। এবার বলেছে যদি এর মধ্যে 0.1 মোলার HCl যোগ করা হয় তবে এর দ্রাব্যতা কত। একটু দেখো কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। এখানে বলছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা, এখানে কি কমন আয়ন নিয়ে কোনো ঝামেলা আছে? পানির থেকে H+ পাই আর OH- পাই, আর এর কাছ থেকে Ag+, দ্যাট মিনস সিলভার প্লাস আর Cl-। এখানে কমন আয়নের কোনো ঝামেলা নাই। দ্যাট মিনস এর ক্ষেত্রে আমরা দ্রাব্যতা ইকুয়াল কি লিখতে পারি? কেএসপি ইকুয়াল, যেহেতু একটা আছে S², তাহলে কেএসপির ভ্যালু কত আছে? 1 × 10⁻10, তাহলে 1 × 10⁻10 ইকুয়াল S², তাহলে S ইকুয়াল হবে 10⁻5। দ্রাব্যতার তো কোনো একক নেই, বাট এর ইকুইভ্যালেন্ট একক বা সমতুল্য একক হিসেব করি আমরা কিসে? ঘনমাত্রার একক, দ্যাট মিনস মোল পার লিটারে। আচ্ছা, আমরা বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা পেয়েছি এইটা, বাট সেকেন্ড কোয়েশ্চেনটা যে দেয়া আছে এর মধ্যে দেখো তো সিলভার প্লাস থেকে তো দ্যাট মিনস সিলভার ক্লোরাইড থেকে সিলভার প্লাস আসছিল কি পরিমাণ? এস পরিমাণ। Cl- আসছিল কি পরিমাণ? এস পরিমাণ। বাট এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডও এখানে যোগ করা হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা মানে কি? H+ যোগ করা আর Cl- যোগ করা। এর কারণে এর ভিতরেও কি আসে? H+ এবং Cl- সম্পূর্ণ বিভক্ত আছে। দ্যাট মিনস এই বিকারের ভিতর কোনো কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুল আছে? না, নেই। কেন? এর কারণ হচ্ছে 100% বিয়োজিত হয়ে যাবে। 100% বিয়োজিত হলে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে ভিতরে কিছু থাকবে না, এখানে থাকবে কি? H+ আর Cl-। দ্যাট মিনস H+ বা Cl- যদি যোগ করা হয় তখন এই পাত্রে সিলভার ক্লোরাইডের সিলভার প্লাস তো এস পরিমাণই আছে, বাট Cl- কি হয়ে গেল বলো তো? S + 0.1, তাই না? বললাম কি আছে? সিলভার প্লাস তো এস পরিমাণই, বাট Cl- কয় জায়গা থেকে আসছে? দুই জায়গা থেকে। একটা আসছে সিলভার ক্লোরাইড থেকে আর একটা আসছে HCl থেকে। HCl থেকে আসছে কি পরিমাণ? 0.1 মোল, আর এর থেকে আসে কি পরিমাণ? এস পরিমাণ। তাহলে এর মোট পরিমাণ কি হলো? S + 0.1। তাহলে এর ক্ষেত্রে যদি আমাদের কেএসপি লিখতে হয়, কেএসপি ইকুয়াল আমরা কি লিখব? সিলভার প্লাসের জন্য একটা এস, এর জন্য একটা এস, দ্যাট মিনস এর ঘনমাত্রা। এর জন্য তো একটা এস দিলে হবে না, ক্লোরাইড মাইনাস এখন আছে কি পরিমাণ? S + 0.1 পরিমাণ। তাহলে এটা হবে কি? S + 0.1। এবার দেখো আমাদের দ্রাব্যতা যেই বিষয়টা আছে এস, এই এস টার্মটা বিশুদ্ধ অবস্থায় কি অনেক কম না? 10⁻⁵ মানে কি? 0.0000, অর্থাৎ 4টা 0 এরপর কি 1, তাই না? দ্যাট মিনস এটা বিশুদ্ধ অবস্থায় কি অনেক কম। দ্যাট মিনস এই এস এর ভ্যালুটা যেহেতু অনেক কম, এই এস এর সাথে যদি 0.1 আমরা যোগ করে দিই তখন এটাকে আমরা কি লিখতে পারি? অ্যাপ্রক্স 0.1ই। দ্যাট মিনস এর সাথে যুক্ত করলেও দেখা যাবে আমাদের টোটাল ভ্যালুটা রেজাল্টের উপর তেমন কোনো ইফেক্ট ফেলছে না। তাহলে এটাকে আমি পরের লাইনে লিখে দিচ্ছি S + 0.1 এর পরিবর্তে শুধুমাত্র 0.1। আমি একটা নোট লিখে দিচ্ছি এখানে। কেন?
যেহেতু এস খুব ক্ষুদ্র তাই এস প্লাস 0.1 ইকুয়াল অ্যাপ্রক্স কী হবে 0.1। এবার দেখো তো কেএসপির ভ্যালুটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, এই কারণে এখানে যা টেম্পারেচার এখানেও সেম টেম্পারেচার। এটা কোন আয়ন ইফেক্ট? সময়ন ইফেক্ট। টেম্পারেচার কিন্তু চেঞ্জ করা হয়নি। টেম্পারেচার যদি চেঞ্জ করা না হয় এই কেএসপির ভ্যালু কি হবে না? চেঞ্জ হবে না। দ্যাট মিনস এটা কি হয় 1 × 10⁻⁻10। তাহলে এস ইকুয়াল কী হয়ে যায় 10⁻⁹। এবার দেখো তো বিশুদ্ধ পানিতেও দ্রাব্যতা ছিল কত? 10⁻⁵। বাট যখন আমরা সময়ন আছে এরকম একটা যৌগ শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ যোগ করেছি তখন দেখা গেল বা 100% বিয়োজিত হয় এমন একটা সময়ন বিশিষ্ট যৌগ যোগ করেছি, তখন ওর দ্রাব্যতা হয়ে গেল 10⁻⁹। এর মানে কি 0.80 এরপর 1, আর এটা ছিল বিশুদ্ধ অবস্থায় 0.40 এরপর 1। দ্যাট মিনস কী হয়ে গেছে? দ্রাব্যতা কমেছে। কিসের প্রভাবে? সময়ন প্রভাবে। এটাকে আমরা চাইলে দেখো এটাকে অনেকে একটু কমপ্লেক্স করে ফেলে। তোমার এস প্লাস 0.1কে অ্যাপ্রক্স 0.1 না লিখে অনেক করে কি এটাকে একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করে ফেলে। এখানে তো দ্বিঘাত নেই বাট অনেকগুলোতে আসবে। আচ্ছা এখানেও দ্বিঘাত আছে তাই না? দ্যাট মিনস আমরা কি করতে পারি? s² প্লাস 0.1 s মাইনাস 10⁻⁻10 ইকুয়াল কি হয়ে যায় 0। দ্যাট মিনস এটা সলভ করো আমরা কি বের করতে পারি? এস বের করতে পারি, বাট কোনো দরকারই নেই। এবার দেখো তো আমাদের রেজাল্ট আসছিল কি? আমাদের রেজাল্ট আসছিল 10⁻⁹। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে কি হয়ে যাচ্ছে? কেএসপির ভ্যালু যেটা ছিল ওইটাকে যদি আমরা সিএল মাইনাস দ্যাট মিনস কমন অংশ যেটা আসে ওটার ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? সময়ন প্রভাবের পর ও দ্রাব্যতা কত হচ্ছে এটা পেয়ে যাচ্ছি না? দ্যাট মিনস এখান থেকে আমি তোমাদের একটা শর্টকাট লিখে দিচ্ছি, বাট দ্যাট মিনস একটা টেকনিক, এটা আসলে কোনো শর্টকাট না, এটাই তোমরা এক্সামে লিখতে পারবে। বাট এটার মধ্যে একটু ঝামেলা আছে, এটা আমি আপাতত লিখছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় ম্যাথগুলা। দ্রাব্যতা সমান আমি লিখে দিচ্ছি কেএসপি ডিভাইড c⁴x। কি বলেছি? এটা হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আমরা অনেক সহজে করে ফেলতে পারবো। দ্রাব্যতা সমান কেএসপি ডিভাইড কি c⁴x। বাট বলেছি এটা সব জায়গায় খাটে না, এটা কোন জায়গায় খাটে এটা বুঝতে হবে। এটা আমি দেখিয়ে দেবো 4 নম্বর এক্সাম্পলের মধ্যে। একটু দেখো কেএসপি কত? 10⁻⁻10। আর সি মানে বললাম কমন আয়নের ঘনমাত্রা। কমন আয়নের ঘনমাত্রা সিএল মাইনাস থেকে আসে কি পরিমাণ? 0.1। এর থেকে তো আসে কি পরিমাণ? এস পরিমাণ। এস প্লাস 0.1 অ্যাপ্রক্স কি 0.1। আর এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হচ্ছে যেই যৌগের দ্রাব্যতা আমরা বের করছি এর মধ্যে যে সময়ন অংশটা আছে, দ্যাট মিনস এখানে সময়ন অংশ আছে। তোমরা কি বুঝছো? এখানে যে টোটাল ঝামেলাটা কি হচ্ছে? ঝামেলাটা হচ্ছে এখানে সিএল মাইনাস দুই জায়গা থেকে আসছে তাই না? আর আমরা লাসাতেলিয়ার নীতি অনুযায়ী নতুন সিএল মাইনাসের জন্য কি হয়ে যাচ্ছে? দ্রাব্যতা পরিবর্তন হচ্ছে। এটা কোন নীতি অনুযায়ী হচ্ছে? লাসাতেলিয়ার নীতি অনুযায়ী। এবার দেখো এক্স বলছি হচ্ছে যেই যৌগের দ্রাব্যতা বের করছে, এই কেএসপি যেই যৌগের ওই যৌগেরই তো দ্রাব্যতা বের করছে। এই এক্স অংশটা হচ্ছে এর যে সময়ন অংশটা আছে, দ্যাট মিনস কমন আয়ন যে অংশটা আছে এটার সংখ্যা কয়টা? ওইটা ওই নাম্বারটা। দ্যাট মিনস হচ্ছে সিএল মাইনাস আছে কয়টা? একটা। তাহলে 10⁻⁻10 ডিভাইড 0.1 কি হয়ে যাবে? 10⁻⁹। এটা একটু লিখে রাখো, আমি এক্সাম্পল 2তে দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করে। এক্সাম্পল 2টা আমি একই রকমই রাখছি। শুধুমাত্র সিলভার ক্লোরাইডের জায়গায় আমি দিয়ে দিচ্ছি PbCl2। কি বলেছি? এক্সাম্পল 2টা আমাদের সম্পূর্ণ এক্সাম্পল 1-এর মতো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, চেঞ্জগুলো ধরতে পারো। তাহলে এটাকে আমি কি করে দিলাম? PbCl2 ভ্যালুটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি 5 × 10⁻18। আর এটা কি আছে? 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এবার দেখো তো এই দুটো যদি মিশানো হয় তাও কমন আয়ন অংশ কে আছে? সিএল মাইনাস। তাহলে আমরা যে টেকনিকটা শিখেছি এটা দিয়ে আমরা দ্রাব্যতা বের করে ফেলতে পারবো না। দ্রাব্যতা সমান হবে কেএসপি ডিভাইড c⁴x। কেএসপির ভ্যালু কত দেয়া আছে? 5 × তোমরা কি বুঝছো? কেএসপির ভ্যালু দেয়া আছে 5 × 10⁻⁻18। এবার দেখো কমন আয়নের ঘনমাত্রা কত দেয়া আছে? কমন অংশ কে? সিএল মাইনাস। সিএল মাইনাস এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। এখান থেকে সিএল মাইনাস আসছে কি পরিমাণ? 0.1। এখান থেকে তো হিসাব করার দরকার নেই, এর কারণ হচ্ছে Pb2 প্লাস আসবে কি পরিমাণ? এস পরিমাণ। সিএল মাইনাস আসবে 2s। 2s প্লাস 0.1 অ্যাপ্রক্স কি লিখতে পারি আমরা? 0.1। দ্যাট মিনস এটা আর যুক্ত করারই দরকার নেই। এখান থেকে কতটুকু আসছে? 0.1। তাহলে 0.1। এবার দেখো তো এই সংখ্যা কয়টা আছে? 2। দ্যাট মিনস এটা টু দি পাওয়ার 2।
তাহলে এটা হয়ে যাবে 5 × 10⁻16। এবার ধরো আমি এভাবে করলাম না, বাট এভাবে করলে এটা হবে। বিশেষ করে অ্যাডমিশন এটা তোমার টাইমও সেভ করবে, বাট সব জায়গায় এটা করা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। সব জায়গায় করার জন্য আরেকটা আছে, ওইটা দেখালে একটু কঠিন হয়ে যায় বা একটু টাফ হয় তোমাদের মনে রাখতে, সেই জন্য আমি এভাবে দেখাচ্ছি, মানে পুরোটা দেখাচ্ছি না। দেখো এটাকে আমি চিন্তা করলাম এভাবে করবো না, আমি একটু ডিটেলস এতে করবো। তাহলে কি হয় দেখো তো, PB2+ আছে কি পরিমাণ, এস পরিমাণ, এখানে তো কোনো ঝামেলা নাই, PB2+এর এখান থেকে তো কোনো কিছু আসে না, তাই না? আর Cl- কি পরিমাণ আছে, এর থেকে আসে 2s পরিমাণ, তাই না? PB2+ আসে s আর এটা যায় 2s, আর Cl- এইখান থেকে আসে কি পরিমাণ, +0.1। তাহলে KSP ইকুয়াল আমরা কি লিখতে পারি, PB2+ এর জন্য একটা s আর এটার জন্য 2s + 0.1, এটার সংখ্যা কয়টা, দুইটা। তাহলে উপরে কি হবে, 2, এই যে s এর আগে 2 বসেছে, আবার পুরোটার উপরে কি বসেছে, 2। এবার দেখো 2s + 0, এটাকে আমরা অ্যাপ্রক্স কি লিখে ফেলতে পারি, 0.1²। তাহলে এখান থেকেও দেখো তো s ইকুয়াল কি আসে, KSP হচ্ছে 5 × 10⁻18, s ইকুয়াল আসে 5 × 10⁻18 ডিভাইড 0.1 এর স্কয়ার, দ্যাট মিন্স কি হয় 5 × 10⁻16। বুঝা গেছে, দুইটাই হচ্ছে কি অ্যান্সার একই। তোমরা শুধু যদি অ্যাডমিশন এটা করো তাও হয়ে যাবে, আর MCQ যেখানে আসে ওখানে তো কোনো ঝামেলাই নেই। এবার দেখো আমি 3 নাম্বার এক্সাম্পল করছি, 3 নাম্বার এক্সাম্পলে আমি আরেকটা ছোট চেঞ্জ আনছি তোমার এই এক্সাম্পলের উপর। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 3 এখন যেটা করাবো। এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই করে দিলাম, লেড ক্লোরাইডই রাখি, কোনো ঝামেলা নেই। দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় আমি করে দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড, দ্যাট মিন্স আগেও কি ছিল, একটা ছিল Cl-, এখন কয়টা এনে দিলাম, 2টা। তাহলে কি হবে, তাহলে আমাদের শর্টকাটটা দিয়ে আমরা করে ফেলি, এটা আসলে কোনো শর্টকাট না, এটা করলেই হবে। KSP এভাবে বের করাই, এই প্রবলেমগুলোর জন্য এভাবে বের করলেই যথেষ্ট। দেখো KSP ডিভাইড কি C⁴ তোমার এই ইকুয়েশন লিখারও দরকার নেই, তুমি ডিরেক্ট যদি লিখে দাও তাও ফুল মার্কস পাবা। তাহলে KSP সমান কি হবে, 5 × 10⁻18। সি হচ্ছে কি, এখানে ওর ঘনমাত্রা কি আছে, Cl-, ক্যালসিয়াম ক্লোরাইড 100% বিয়োজিত হয়, দ্যাট মিন্স এ একটা বাংলে Ca2+ পাওয়া যাবে একটা, Cl- পাওয়া যাবে 2টা। তাহলে ও যদি 0.1 মোল পরিমাণ বিয়োজিত হয়ে যায়, তাহলে Ca2+ পাওয়া যাবে 0.1 আর Cl- পাওয়া যাবে 0.1 × 2। এটুক তো সবার বুঝে গেছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, C এর ভ্যালু 0.2, আর x মানে হচ্ছে যেই যৌগের দ্রাব্যতা বের করব ওর মধ্যে ওই কমন আয়নের অংশটা, সংখ্যাটা কত আছে, দ্যাট মিন্স এখানে Cl- আছে কয়টা, 2টা। তাহলে এটা কি হয়ে যাবে 2⁴। তাহলে ক্যালকুলেটারে এখান থেকে কিছু একটা আসবে না, আমি করে দিচ্ছি, তোমরা নিজেরাও এটা করে নিবা। 5 × 10⁻18 ডিভাইড 0.2 এর স্কয়ার, দ্যাট মিন্স এটা আসে 1.25 × 10⁻16। এটা দেখো পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যদি এভাবে না করতাম তাহলে কি দাঁড়াতো, KSP সমান, একটু দেখো PB2+ আছে কি পরিমাণ, s পরিমাণই, Cl- আসে এর থেকে 2s পরিমাণ, এর থেকে আসে কি পরিমাণ, 0.1 0.2, তাই না? দ্যাট মিন্স টোটাল Cl- কি হয়ে যায়, এ আছে s পরিমাণই, বাট Cl- হয়ে যায় 2s, এর থেকে প্লাস 0.2। 0.2 কেন, বোঝা গেছে, কারণ এর থেকে আসবে কি পরিমাণ, 0.1 × 2। তাহলে এই টোটাল বিকারের মধ্যে এখন Cl- পাবো কি পরিমাণ, 2s + 0.1 × 2, দ্যাট মিন্স 0.2। তাহলে এই পুরো অংশের উপর কি হয়ে যাবে, স্কয়ার হবে, কেন, কারণ এখানে কি আছে, 2। বোঝা যাচ্ছে বিষয়টা, এখানে 2 আছে, এটার জন্য এখানে 2 হয় নাই, এখানের জন্য এই 0.1টা কি হয়ে গেছে, 0.2 হয়ে গেছে। তাহলে দেখো তো এটাকে অ্যাপ্রক্স আমরা কি লিখতে পারি, 0.2। তাহলে এখান থেকে s ইকুয়াল 1.25 × 10⁻16। দেখো এটা আর এটা আসলে প্রায় কি কাছাকাছি, তাই না? আমরা শুধুমাত্র কি একটা লাইন গ্যাপ দিয়ে লিখেছি। এবার দেখো 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমাদের সবচেয়ে ঝামেলার। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি, দ্যাট মিন্স দ্রাব্যতা বের করতে গেলে কখন, যখন সমায়ন থাকবে, সমায়ন প্রভাব থাকবে কোনো দ্রবণের মধ্যে, তখন আমরা কি দ্রাব্যতা সমান KSP ডিভাইড C⁴ C মানে কি, কমন আয়নের ঘনমাত্রা,
আর এক্স মানে হচ্ছে কি যেই যোগের দ্রাব্যতা ওই যোগে কমন আয়ন অংশটা যত আছে তত, দ্যাট মিনস এই যোগেরই তো দ্রাব্যতা, এই যোগের কেএসপি, এই যোগেরই তো দ্রাব্যতা, এটার তো দ্রাব্যতা বের করার দরকার নেই, 100% বিয়োজিত হবে। এই সংখ্যা কয়টা আছে কমন আয়নের? 2টা, দ্যাট মিনস এটা পাওয়ার হবে। এবার দেখো 4 নম্বর এক্সাম্পল। এতক্ষণ পর্যন্ত আমরা যত এক্সাম্পল পড়েছি এগুলোতে একটা ঝামেলা ছিল না, বাট এখন আমি ঝামেলাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো x2y3 কোনো একটা যৌগ আছে, এর কেএসপি ভ্যালু দেওয়া আছে 1 × 10⁻⁻10, যে কোনো একটা টেম্পারেচারে দেওয়া আছে। এখন বললাম এর মধ্যে আমি 0.1 মোলার x2p3 যৌগটা যুক্ত করলাম। বুঝে গেছে? এটা হচ্ছে কি দেওয়া আছে? একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কেএসপি ভ্যালু থেকেই বোঝা যাচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর মধ্যে 100% বিয়োজিত হয় এরকম একটা যৌগ যুক্ত করা হয়েছে। তোমরা যদি এখন দ্রাব্যতা সমান কি লিখে দাও, দ্রাব্যতা সমান যদি লিখে দাও কেএসপি ডিভাইড কি c⁴x, তাহলে এই জায়গায় এটা হবে না। কেন হবে না? এর কারণ এখানে কমন অংশ কে আছে? x। এটার সংখ্যা কয়টা আছে? 2টা। কমন অংশ নিয়ে কোনো ঝামেলা নাই, বাট আমরা এতক্ষণ ধরে যত এক্সাম্পল পড়েছি সবগুলাতে এই যে যৌগটা আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর কমন আয়নের পাশে যা ছিল এটা সবসময় সংখ্যা কি ছিল? 1 ছিল। যেমন কি সিলভার ক্লোরাইড, কমন যদি Cl- হয় এটা কি ছিল? একটা ছিল। বা PbCl2, Cl- অংশটা কমন ছিল, Pb2+ ছিল কি? একটাই ছিল, এই জন্য কোনো ঝামেলা হয়নি। বাট এখানে এই অংশটা কি আছে? 3। এক্ষেত্রে একটা কাজ করতে হয়, এটা 3³ আর পুরাটার উপর 1/3 হয়ে যায়। এই যে এই বিষয়টা তোমাদের বুঝতে ঝামেলা হয়, এই জন্য এটা আমরা চাইলে নর্মালিও করে ফেলতে পারছি। এটা আমি দেখাচ্ছি, এইটা দ্যাট মিনস শর্টকাটটা আসলে কীভাবে মডিফাই হয়ে যাচ্ছে, এবং এই টেকনিকটা আমি আগে দেখাইনি কেন? যদি এটা দেখাতাম তাহলে আমাদের প্রবলেমটা কি হয়ে যেত? টাফ হয়ে যেত। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো আসে ওইগুলোতে ইন জেনারেল এই জায়গায় ঝামেলা করে না, সেই জন্য ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে দেখা যাবে আমরা ওইভাবে সহজেই কি করে ফেলতে পারবো, সময়ন প্রভাব যেখানে আছে ওইখানে দ্রাব্যতা বের করতে পারবো। দেখো এটার ক্ষেত্রে আমরা কেএসপি সমান কি লিখতে পারি? কয়টা অংশ আছে যৌগের? 2টা। তাহলে এর জন্য একটা কি হবে? s দিব, এর জন্য কি একটা s দিব। এবার দেখো তো এর কমন অংশ আছে কি? x-, এর থেকে আসে কি পরিমাণ? 2s, আর এটা আসে কি পরিমাণ? 3s পরিমাণ, তাই না? আর কমন অংশটা এর থেকে কি পরিমাণ আসছে? যেহেতু 2টা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য ধরে নিলাম আমি x+, তাহলে এটা আসে 0.1 × 2, দ্যাট মিনস 0.2। তাহলে এর মধ্যে এই বিকারের মধ্যে মোট x- আছে কি পরিমাণ? 2s + 0.2 পরিমাণ। বুঝা যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস টোটাল x- আছে, এর থেকে আসে 2s আর এর থেকে আসে কি পরিমাণ? 0.2 পরিমাণ, 2 মোল পরিমাণ। দ্যাট মিনস এটা হয়ে যাবে কি 2s + 0.2। তাহলে এটা হবে 2s + 0. আচ্ছা এটা লিখছি আমরা x- এর জন্য, তাহলে এটা হবে 2s + 0.2, আর এখানে উপরে কি বসবে? 2। আর এটা আছে কি পরিমাণ? 3, তাহলে সামনে কি হবে? 3 উপরে 3। এটাকে অ্যাপ্রক্স আমরা কি লিখতে পারি? 0.2s², এটা 27s³। কেএসপি এর ভ্যালু আমাদের দেওয়া আছে কি? 1 × 10⁻⁻10। তাহলে এখান থেকে আমরা s পেয়ে যাব না, এগুলোকে আমরা ভাগ করে দেবো, এরপর কি কিউবিক রুট করে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর আমি যে আমাদের যে টেকনিকটা শিখেছি এটা মডিফাই করে কি লিখেছিলাম? কেএসপি ডিভাইড, দেখো সাথে যেটা থাকে দ্যাট মিনস এটা হচ্ছে দ্রাব্যতা বের করছি, সাথে যেটা থাকে এটার সংখ্যা কত আছে? 3। তাহলে যেটা আছে ওইটা টু দি পাওয়ার কি? অত, দ্যাট মিনস 3⁻3, তাহলে কি হয়ে যায়? 27। আর এই অংশটা কি ছিল? c⁴x, c⁴x এ তো কোনো ঝামেলা নাই, c আসছে ওর থেকে কী পরিমাণ? 0.1 × 2, দ্যাট মিনস কী হয়ে যায়? 0.2। আর x আসে কি পরিমাণ? তাও কি 2 পরিমাণ, দ্যাট মিনস এখানে কি হয়ে যাচ্ছে? স্কোয়ার, তাই না? এই যে 0.2 এর স্কোয়ার। বুঝে যাচ্ছে? বাট বিষয়টা একটু টাফ হয়ে যায়, এবং এখানে একটা কি হয়ে যাবে? 1/, এই যে সংখ্যাটা আছে 1/, তত, দ্যাট মিনস 1/3। দেখো তো এখানেও কিউব হয়ে যায় না? এই যে 1/3 এই তো √, মানে কিউবিক রুট, তাই না? এটা একটু টাফ হয়ে যায়, বাট বললাম হচ্ছে আগেরটা মনে রাখবো, বাট এটা মনে রাখার দরকার নেই, আমরা তো প্রবলেমটা এইভাবেও শিখেছি, তাই না? তুমি চাইলে এভাবেও লিখে দিতে পারো এমসিকিউতে যদি তোমার মনে থাকে আর কি বিষয়টা। আর জটিল করার দরকার নেই, তুমি মনে রাখবো হচ্ছে কি যেটা কমন আয়ন এর পাশে যদি ঝামেলা না থাকে, দ্যাট মিনস আর যে আয়নটা আছে ওইটা যদি সংখ্যায় 1 হয়তো কোনো ঝামেলাই দরকার নেই, সংখ্যায় ভিন্ন হলে আমরা এইভাবে করে ফেলবো। আচ্ছা আজকে আমাদের মূলত আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিককে সহজে কিভাবে ব্যাখ্যা করা যায় তার উপর আলোচনা করব।